এখানে কিন্তু পুলিশ আমাদেরকে ধরে নিয়ে গেছে, নিরীহ যারা রিপ্রেজেন্টেটিভ আছে এরা এরা কিন্তু আমাদেরকে দালালরা চিহ্নিত করে দিছে যে এইগুলো হচ্ছে হলো কোম্পানির লোক, বাট দালালকে কিন্তু ধরে নাই। আমাকে দেখাচ্ছেন না প্রেসক্রিপশন, ওকে, কিন্তু এই প্রেসক্রিপশনে কিন্তু আপনি দোকানে দিয়ে দোকানদার কাছ থেকে ওষুধ কিনতেছেন, তো দোকান আপনি সেখানে আপনার প্রাইভেসি নষ্ট হচ্ছে না? রেজিস্ট্রেড যে কোম্পানিগুলো আছে আমাদের বাংলাদেশে 200 থেকে 250, এরা এই ধরনের অ্যাপ্রোচ করে না, শুধুমাত্র তাদের মার্কেটিং এর পলিসির ক্ষেত্রে কিছু ইয়ে করে। অনেকেই বলে যে কোম্পানি ফ্ল্যাট দেয়, গাড়ি দেয়। আসলে একটা কোম্পানি ডাক্তারকে ফ্ল্যাট গাড়ি দিয়ে কোম্পানি চলবে? কখনোই চলবে না। একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজটা শুরু হয় আসলে সকাল 7টা থেকে। সকাল 7টা থেকে শুরু করে সে রাতের 12টা 1টা পর্যন্ত নন স্টপ কাজ করে। দেখা যায় যে কোম্পানি থেকে দুপুরে রেস্টের টাইম আছে, বাট আমরা যখন রেস্টে যাব দেখা যায় যে এই সময় একটা পেশেন্ট ফোন দিচ্ছে যে আমি এই মেডিসিনটা পাচ্ছি না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তখন দৌড়ায় আমাদের এই মেডিসিনের ব্যবস্থা করে দিতে হয়। দেখা যাচ্ছে সেদিন আর ওই রিপ্রেজেন্টেটিভ বাসা যেতে পারতেছে না, আবার তার বিকালের কার্যক্রম শুরু করতে হচ্ছে। অর্থাৎ সকাল 7টা থেকে রাতের 12টা 1টা পর্যন্ত একবারে টানা পরিশ্রম করতে হয়। এর মাঝে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে, যেমন যখন আমরা ডক্টর ফন্ডে যাই, রোগীরা পিছনে বসে থাকে, তারা আসলে আমাদের পেশা সম্পর্কে জানে না, যার কারণে বিভিন্ন ধরনের মন্তব্য করে। এই গ্লানিগুলো আমাদের মাথায় নিয়েই কাজগুলো করতে হয়। পাশাপাশি দেখা যায় যে অনেক সময় অ্যাটেন্ডেন্স থাকে, আনসার থাকে, এরা আসলে আমাদের সম্পর্কে জানে না যে আসলে আমরা কি কাজটা করি। এরা কিন্তু অযথাই আমাদেরকে বিভিন্নভাবে ব্লেম দিয়ে থাকে। পাশাপাশি এখন যে সাংবাদিকগুলো আছে, যারা হলুদ সাংবাদিক নামে পরিচিত আর কি, এরা কিন্তু আমাদেরকে একবারে দালাল বলে অভিহিত করছে। আসলে দালাল শব্দের অর্থ তারা কিন্তু জানে না যে আসলে দালালকে আর কি কয় রিপ্রেজেন্টেটিভ কি জিনিস এরা জানে না। ধরেন এই পরশুদিন একটা ঘটনা ঘটছে এখানে ঢাকা মেডিকেলে। এখানে কিন্তু পুলিশ আমাদেরকে ধরে নিয়ে গেছে, নিরীহ যারা রিপ্রেজেন্টেটিভ আছে এরা এরা কিন্তু আমাদেরকে দালালরা চিহ্নিত করে দিছে যে এইগুলো হচ্ছে হলো কোম্পানির লোক, বাট দালালকে কিন্তু ধরে নাই। কোম্পানির লোকগুলো ধরে নিয়ে চলে গেছে। একবারে প্যাসিফিক ভাবে বলতেছে যে কোম্পানির লোক কোনগুলো, সাথে দেখলাম যে দালাল থেকে চিহ্নিত করে নিচ্ছে। আসলে এই জিনিসগুলো খুবই খারাপ লাগে যে একজন দালালকে দিয়ে আমাদের মতো শিক্ষিত লোকজনকে চিহ্নিত করে তারা ধরে নিয়ে যাচ্ছে, বাট দালালকে ধরতেছে না, এবং মিডিয়াতে এসে বলতেছে যে আমরা দালাল নিধন অভিযানে গেছি। তাহলে এই ধরনের কি একটা বিষয়। তো আর একটা জিনিস আমি বলবো সরকারকে, যে সরকার আমাদের নতুন আসছে, যে সে বলতেছে যে আমরা ইয়ে করব, বেকারত্ব দূর করব। হ্যাঁ, বেকারত্ব দূর করব, তাহলে তাহলে কেন আবার পুলিশ দিয়ে আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে? আমরা এই সেক্টরে প্রায় 4 থেকে 5 লক্ষ লোকের কর্মসংস্থান আছে, এবং আমরা যারা আছি সবাই কিন্তু কষ্ট আছে, বাট আমরা এনজয় করি। কেন? আমরা একটা সেবামূলক কাজ, আমরা সেবা দিয়ে থাকি, এনজয় করি। যার কারণে আমি সরকারকে বলবো যে আমাদের এই সেক্টরটাকে একটু নজর দেওয়া, যে আমাদের একটা নীতিমালার মধ্যে নিয়ে আসা, যাতে আমরা হ্যারাসমেন্ট না হই। এই জিনিসগুলো আমার একটা দাবি থাকবে। উপহার দিয়ে তারপরে হচ্ছে যে অতিরিক্ত ওষুধ লেখানোর জন্য এক ধরনের চাপ প্রয়োগ করেন, এটা কি আসলে সত্য? না, এটা আসলে সত্য না। এটা একেবারে আবার ফালায় দেওয়া যাবে না। কিছু নন রেজিস্টার্ড কোম্পানি আছে যারা ইম্পোর্টেড প্রোডাক্ট নিয়ে আসে, এক্ষেত্রে অনেক কিছু হয়। বা রেজিস্টার্ড যে কোম্পানিগুলো আছে আমাদের বাংলাদেশে 200 থেকে 250, এরা এই ধরনের অ্যাপ্রোচ করে না, শুধুমাত্র তাদের মার্কেটিং এর পলিসির ক্ষেত্রে কিছু ইয়ে করে। বিভিন্ন সায়েন্টিফিক সেমিনার, সিএমই বা আউটিং প্রোগ্রাম, এই ধরনের কাজগুলো করে থাকে, যেটা মেডিকেল সাপোর্ট দেয়, যেটা দরকার সরকারের দেওয়ার কথা ছিল, যেটা সেটা কোম্পানিগুলো দিয়ে থাকে শুধুমাত্র মেডিকেল সেক্টরটাকে এবং চিকিৎসাটাকে ত্বরান্বিত করার জন্য, আর কিছু নয়। অনেকেই বলে যে কোম্পানি ফ্ল্যাট দেয়, গাড়ি দেয়। আসলে একটা কোম্পানি ডাক্তারকে ফ্ল্যাট গাড়ি দিয়ে কোম্পানি চলবে? কখনোই চলবে না। কারণ কয়টা ডাক্তারকে আমি ফ্ল্যাট দেবো, গাড়ি দেবো? সম্ভবই না। জাস্ট মার্কেটিংয়ের জন্য অনেক সময় আমরা স্যাম্পলিং করি। এখন তো ম্যাক্সিমামই এখান থেকে সরে আসছে কোম্পানি, কারণ এখন নলেজ বেস প্রমোশনটা এর প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি, এবং ম্যাক্সিমাম কোম্পানি এখন এই জায়গায় আছে নলেজ বেস প্রমোশনে। যে আপনার যখন রোগীর প্রেসক্রিপশনের ছবি তুলছেন, সেখানে গোপনীয়তা ভঙ্গ হচ্ছে বা আপনারা গোপনীয়তা ভঙ্গ করছেন, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? আচ্ছা, গোপনীয় থাকতেই পারে। এখন ঘটনা হচ্ছে যে আমরা তো মেডিকেল পেশায় জড়িত। এখন আমাকে দেখাচ্ছেন না প্রেসক্রিপশন, ওকে, কিন্তু এই প্রেসক্রিপশনে কিন্তু আপনি দোকানে দিয়ে দোকানদার কাছ থেকে ওষুধ কিনতেছেন, তো সেখানে আপনার প্রাইভেসি নষ্ট হচ্ছে না?
অবশ্যই এটা আপনি চিন্তা করে দেখবেন যে আসলে নষ্ট হচ্ছে কিনা। আমরা কিন্তু প্রেসক্রিপশন দেখতেছি, যদি গোপনীয়তা থাকে এটা তো আর আমরা প্রকাশ করতেছি না যে এই গোপনীয়তা আছে, বরঞ্চ যদি বেটি জটিল হয়ে থাকে আমরা কিন্তু তাকে দিক নির্দেশনা দিচ্ছি যে আপনার এই সমস্যা হলে আপনি এই জায়গাগুলোতে আপনি ইয়ে করতে পারেন, যোগাযোগ করতে পারেন। তাছাড়া কিন্তু আপনাকে অনেক ঘুরতে হবে। দেখা যাচ্ছে আমরা আর একটা পথ দেখায় দেই, রুগীর জন্য আরও কিন্তু সুবিধা হয় এবং উইলিংলি কিন্তু অনেক রুগী আমাদেরকে প্রেসক্রিপশনটা দেখায় যে বস বা ভাই আমার এই 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 সমস্যা, তাহলে আমি কোথায় যাব। আমরা কিন্তু সর্বক্ষেত্রেই এই হেল্পটা করে থাকি। তো অনেকেই মনে করে যে আমার পার্সোনালিটি বা গোপনীয়তা হচ্ছে না, রক্ষা হচ্ছে না, ফাঁস হচ্ছে। এটা ভেরি মিনিমাম, খুবই মিনিমাম, অর্থাৎ শতকরা 1-2 জন বা হাজারে 1 জন পেশেন্ট এরকম মন্তব্য করে থাকে। আসলে এটা কোনো পার্সেন্টের মধ্যে আসে না আর কি। আসলে ধরেন আমাদের এটা পেশাটা একটু কঠিন, চ্যালেঞ্জিং পেশা, ঠিক আছে। টার্গেট সেলিং প্রফেশনে টার্গেট থাকবেই, এটা অনেকেই অ্যাবজর্পশন করতে পারে, অনেকেই অ্যাবজর্পশন করতে পারে না। দেখা যাচ্ছে এই ক্ষেত্রে বেশি সমস্যা হয় নতুন যে এমপ্লয়িগুলো আসে এদের, কারণ একটা ট্রানজিশন পিরিয়ডে তারা এই লোডটা নিতে পারে না। কিন্তু দেখা যায় যে কোনো এমপ্লয় যদি 6 মাস 1 বছর কমপ্লিট করে এই চাকরিটা, তখন দেখা যায় যে তাদের আর এই ইয়েটা বার্ডেনটা মনে হয় না, তারা কিন্তু আবার তখন এনজয় করা শুরু করে। আসলে এই পেশায় এনজয় আছে, কষ্টও আছে, সব মিলেই আর কি বলা যায় যে অন্যান্য পেশাও কিন্তু কষ্ট আছে, আমাদের এটা কষ্ট একটু বেশি আর অন্য অন্য জায়গায় দেখা যায় একটু কম।